সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। দর্শক, সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নতুন করে জেগে উঠেছে, সেটা নিয়ে চারিদিকে ডামাডোল বাজছে। এরই মাঝে ঘটে গেছে একটি ইন্টারেস্টিং ঘটনা, যেটি হয়তো আমাদের অনেকেরই চোখে পড়েনি। সেটি হলো গতকালকে একটি নিউজ এসেছে বিভিন্ন পত্রপত্রিকায়, সেটা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, অনেকে নাও দেখে থাকতে পারেন। আমি এটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো 1987 সালে যশোর সীমান্তে চোরা কারবারি করার সময় সে সময় ধরা পড়েন একজন ব্যক্তি। তো সেই চোরা কারবারির 3 বছর কারাদণ্ড হয়। সেই কারাদণ্ডের প্রেক্ষিতে আপিল হয়। তো সেই আপিলটি এতদিনে এসে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলো। তো এই আপিলটি যখন নিষ্পত্তি হয় তখন এই আপিলের রায়ের পাশাপাশি হাইকোর্ট কিছু অবজারভেশন দেয় যে এটা করা উচিত। মানে সংসদকে হাইকোর্ট এই অবজারভেশনগুলো দিয়েছে যে এটা করলে এই চোরা কারবারিগুলোকে বন্ধ করা যাবে, এরকম একটি প্রস্তাবনা তিনি দিয়েছেন। অনেক সময় বিভিন্ন কঠিন বিষয়ে বা যে বিষয়গুলো নিয়ে মানে সমস্যা সৃষ্টি হয়, আইনের ব্যাখ্যার প্রয়োজন, এরকম বিষয় অনেক সময় হাইকোর্ট এরকম অবজারভেশন দিয়ে থাকে। সেই অবজারভেশনগুলোকে বিবেচনায় নিয়ে পরবর্তীতে সংসদ সেই প্রয়োজন মনে করলে সেরকম আইন পাশ করে থাকে। তো তেমনই একটি অবজারভেশন দিয়েছেন হাইকোর্ট। তো এই অবজারভেশনে তিনি 4টি পয়েন্ট বলেছেন যে 4টি কাজ করতে হবে বাংলাদেশের এই সীমান্তকে নিরাপদ রাখতে। তো কি কি সেই কাজগুলি সেটি একটু আমরা প্রথমে শুনে নিই। তিনি বলেছেন বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত থেকে 10 মাইল ভিতর পর্যন্ত এটা সম্পূর্ণ বিজিবির সম্পত্তি হবে। এখানে কোনো সাধারণ মানুষ বা কেউ বসবাস করতে পারবে না, কোনো লোকজন কেউ থাকবে না। বুঝেন, আমাদের যেটা বর্ডার, ভারত বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডার থেকে 10 মাইল বা 16 কিলোমিটার ভেতর পর্যন্ত এই পুরোটা সম্পত্তির মালিক হবে বিজিবি। এখানে কোনো মানুষ থাকবে না, মানে কাইন্ড অফ নো ম্যানস ল্যান্ড। দ্বিতীয় পয়েন্টটি যেটি তিনি বলেছেন সেটি বলেছেন যে এই 16 কিলোমিটার জায়গা সীমান্ত থেকে এই পর্যন্ত যে ফাঁকা করতে হবে, এটা যদি ফাঁকা করা হয় তাহলে এই যে এলাকায় যে মানুষগুলো বসবাস করতো বা যারা জমি চাষ করতো বা মোট কথা যারা এই জমিগুলো ভোগ করতো, তাদেরকে উপযুক্ত মূল্যে তাদেরকে এই যে জমিগুলো তাদের কাছ থেকে অধিগ্রহণ করে নেওয়া হলো, সেই সমমূল্যের অন্য সরকারি খাস জমি তাদেরকে দিতে হবে, দিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ, হাইকোর্ট যেহেতু তিনি ন্যায় বিচার করলেন যে তাদের জমি চিনিয়ে নেওয়া হলো, তাদেরকে আবার অন্য জায়গায় জমি রিপ্লেস করা হলো। তৃতীয় যেটি বলছেন যে এই যে 16 কিলোমিটার বা 10 মাইল, তার প্রথম 8 কিলোমিটার সম্পূর্ণ ফাঁকা থাকবে। এখানে কোনো স্থাপনা থাকবে না, কোনো গাছপালা পাহাড় পর্বত কিছু থাকবে না। প্রতিটি ইঞ্চি মাটি একদম সমতল সমান থাকবে, যেন এক জায়গায় দাঁড়ালে পুরো 8 কিলোমিটার দেখা যায় যে কোথায় কি হচ্ছে। বুঝতে পারলেন নিশ্চয় দর্শক। চতুর্থ পয়েন্ট যেটি তিনি সেটি বলেছেন যে এই যে 16 কিলোমিটারের মধ্যে প্রথম যে 8 কিলোমিটার সেটি হবে একদম গড়ের মাঠ, ধুধু প্রান্তর থাকবে। এখানে যেন চারিদিকে এক জায়গায় দাঁড়ালে সব অবজার্ভ করা যায়, এমন একটি পরিস্থিতি থাকবে। এখন এই মানে জ্ঞান বিজ্ঞানের যুগে যেখানে মানুষ বিভিন্ন প্রযুক্তি দিয়ে এগুলো মনিটর করছে, সেখানে আমাদেরকে খালি মাঠে যেন সব দেখা যায় সেরকম একটি পরিস্থিতি রাখতে বলছেন মহামান্য হাইকোর্ট। এবং তার পরবর্তী যে 8 কিলোমিটার, মানে 16 কিলোমিটারের প্রথম 8 কিলোমিটার গেল, পরবর্তী যে 8 কিলোমিটার, এই 8 কিলোমিটারের মধ্যে থাকবে বিজিবির বিভিন্ন স্থাপনা, বিজিবির হেডকোয়ার্টার, বিজিবির ক্যাম্প, বিজিবির প্রশিক্ষণ গ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি, মানে বিজিবি সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো এগুলো থাকবে। আর এই পুরো 16 কিলোমিটারের মালিকানা কিন্তু বিজিবির হয়ে গেল। এখন মহামান্য হাইকোর্ট তারা অত্যন্ত বিজ্ঞ, অবশ্যই বিজ্ঞ, তারা আইন পেশায় নিয়োজিত ছিলেন, সেখান থেকে তাদের অভিজ্ঞতা জ্ঞান এগুলো যাচাই বাছাই করে তাদেরকে বিচারপতির মতো আসন, মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি আসন অলঙ্কৃত করার সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে। তো অবশ্যই তারা জ্ঞানী, তাদের বিষয়ে কথা বলার মতো জ্ঞান গরিমা কিছুই আমার নেই। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে এটি সম্ভবত তিনি বিশেষ কোনো ডিরেকশনে বা বিশেষ কোনো উদ্দেশ্য থেকে এই কথাগুলো বলেছেন। কারণ এতটা কম জানার কথা নয় একজন বিচারপতি, বা এতটা কম বোঝার কথা নয় একজন বিচারপতি, বা এতটা মোটা দাগে একজন বিচারপতি তিনি কথা বলবেন, এটা মেনে নেওয়া যায় না। তার কাছে তো একটা সাধারণ একটা হিসাব থাকা প্রয়োজন। দর্শক, আমি একটা হিসাব দেই আপনাদেরকে। বর্তমানে বাংলাদেশের যে টোটাল আয়তন,
এটাকে যদিও আয়তন বলা হয় বই খাতায়, কিন্তু এটাকে আসলে ক্ষেত্রফল বলা উচিত ছিল। আপনারা জানেন যারা সায়েন্সের ছাত্র, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিলে হয় আয়তন, আর এখানে শুধু দৈর্ঘ্য প্রস্থ হিসাব করা হয়েছে, তাই এটাকে ক্ষেত্রফল বলা যেতে পারে। তো এটি 1,48,000 সামথিং বর্গ কিলোমিটার, আগে ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, পরবর্তীতে কিছু বেড়েছে সিটমহল টিটমহল নিয়ে, এখন 1,48,000-এর মতো। তো এর মাঝে 18,000 বর্গ কিলোমিটারের মতো আছে নদী টদী ইত্যাদি, আর বাকিটি আছে সমতল, মানে 1,30,000 বর্গ কিলোমিটারের মতো আছে মাটি, ভূভাগ। এখন যদি এই সম্পূর্ণ বর্ডার, বাংলাদেশের তো চারিদিকে ভারত, এই সম্পূর্ণ বর্ডার যদি 8 কিলোমিটার করে ভেতরে আমরা চলে আসি, তাহলে আমি আপনাদেরকে একটু চিত্র দেখাই। আমি কিন্তু চিত্রশিল্পী নই, আমরা সাধারণত সিভিল মামলায়, দেওয়ানি মোকদ্দমায় বোঝার সুবিধার্থে, বিচারকের বোঝার সুবিধার্থে ওই যে নালিশি সম্পত্তি যেটি নিয়ে মামলা হচ্ছে সেটার একটা হাত নকশা আঁকি, মানে একটা আনুমানিক চিত্র। সঠিক এক্স্যাক্ট চিত্র তো আমাদের পক্ষে আঁকা সম্ভব নয়, এটা যারা আমিন রয়েছে বা যারা এই নকশা কাজ করে তারাই করতে পারবেন। আমরা একটা হাত নকশা দিয়ে একটা অনুমান করার জন্য, তো আমি আমার দর্শকদের অনুমানের জন্য একটা হাত নকশা তৈরি করেছি, আপনারা কেউ চাইলে হাসাহাসি করতে পারেন। এই যে আমি এঁকেছি এরকম, ধরুন এটি যদি আমাদের বাংলাদেশ হয়, অনেকটা এরকমই কিন্তু আমাদের বাংলাদেশ। এই যে কালো অংশগুলো রয়েছে, এই কালো অংশগুলো আমি ধরলাম প্রথম 8 কিলোমিটার, বর্ডার থেকে এই 8 কিলোমিটার এটা সম্পূর্ণ একদম ফাঁকা থাকবে, ধুধু প্রান্তর, এখানে কেউ থাকবে না। এক জায়গায় এখানে দাঁড়াবেন, এখন আমাদের প্রধানমন্ত্রী দাঁড়াবেন নাকি মহামান্য বিচারপতিরা দাঁড়াবেন নাকি বিজিবির লোকজন দাঁড়াবেন, মানে যেই দাঁড়াক আর কি, এক জায়গায় দাঁড়ালে তিনি একদম পুরো এলাকা যেন দেখতে পান, এরকম একটি পরিবেশ এখানে থাকবে, এত ফাঁকা। আর এই যে আমি মার্কার দিয়ে যে মার্ক করেছি যে অংশটুকু, এইটুকু ধরেন যে পরবর্তী 8 কিলোমিটার, এখানে থাকবে বিজিবির বিভিন্ন স্থাপনা, প্রশিক্ষণ গ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে এখান থেকে এই যে বাংলাদেশের বর্ডার থেকে এই মার্কারের এই দাগ পর্যন্ত, এই পর্যন্ত ধরলাম 16 কিলোমিটার। তাহলে এই যে 16 কিলোমিটার যখন চারিদিক থেকে চলে গেল, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডটা কতখানি ছোট হয়ে আসলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটা হিসাব করে যেটি দেখা যায় যে বাংলাদেশের সম্পূর্ণ বর্ডার, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্ডার সম্ভবত 4100 কিলোমিটার হতে পারে, আমার এই মুহূর্তে এক্স্যাক্ট সংখ্যাটা মনে আসছে না। পৃথিবীর মানে সবচেয়ে লম্বা স্থল সীমান্ত যে কয়টি দেশের মধ্যে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম ভারতের সঙ্গে। তো এই পুরো সীমান্তটা যদি এরকম 16 কিলোমিটার করে জায়গা যদি ছেড়ে দেই আমরা, তাহলে যেটি হবে বাংলাদেশের প্রায় 64,000 বর্গ কিলোমিটার আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। মানে বাংলাদেশের টোটাল আয়তন হলো 1,48,000 বা 1,30,000 স্থলভাগ, তার মধ্যে আমরা 1,48,000 ধরলে তাহলে এই তার ভিতর থেকে 64,000 বর্গ কিলোমিটার আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। দিলে আমরা থাকছি কি, আমাদের দেশ কিন্তু প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, 40%-এরও বেশি কিন্তু কাটা পড়ে যাচ্ছে। আর একটি বিষয়, এই যে শুধু এই যে অংশটুকু ধুধু প্রান্তর থাকবে, যে স্থানে আমাদের কেউ থাকবে না, কিছু থাকবে না, আমাদের কোনো দখল থাকবে না, শুধু এই অংশটুকুতে ছাড়লেই আমাদের দেশের মূল ভূখণ্ডের প্রায় 22% বা আপনার প্রায় 32,000 বর্গ কিলোমিটার কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। মানে এটা অনেকটা পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি করার সময় সাধারণত 2টি বাড়ির মাঝখানে 2 বাড়িওয়ালাই 3 ফিট 3 ফিট করে জায়গা ছাড়বেন, এরকম একটা নিয়ম। এরকমই কি চিন্তা করেছেন কিনা মহামান্য বিচারপতি, এটি আমি সঠিক বলতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে তো অবশ্যই ভারতকেও এদিকে, আমরা যদি এদিকে 16 কিলোমিটার ছাড়ি, ভারতকেও এদিকে 16 কিলোমিটার ছাড়তে হবে। তো আমাদের মহামান্য বিচারপতি কি সেই বিষয়ে ভারতকে কিছু বলবেন কিনা সেটাও আমরা জানি না। এখন আমাদের কথা হলো যে এই যে 16 কিলোমিটার আমরা ছেড়ে দিলাম, দিয়ে আমাদের দেশ কিন্তু সাইজ অর্ধেক হয়ে গেল। এখন আমাদের যে ঘনবসতি, আমরা এখানেই থাকতে পারছি না, এই অবস্থায় এই সবগুলো লোককে এখানে এনে আবার নতুন করে পুনর্বাসন করার মতো স্থান সংকুলান হবে কি না, সরকারের কি অত খাস জমি আছে কি না, এটাও কিন্তু একটি দেখার বিষয়। আরেকটি বিষয় আপনারা যেটি দেখেন, এটি কিন্তু দেশের অভ্যন্তরের বিষয়, যেটি হয়তো চিন্তা না করে বলেছেন বিচারপতি, আমি এটা বলবো না, হয়তো কোনো উদ্দেশ্য আছে এটার পেছনে বলার।
যে এই যে আমরা এইটুক ছেড়ে দিচ্ছি, তো অটোমেটিক কিন্তু ভারতই কিন্তু এগুলো ভোগ দখল করে খাবে। আমরা যদি এই পর্যন্ত থাকি, অন্তত এই কালো অংশ 8 কিলোমিটার যেটা ফাঁকা, এটা কিন্তু ভারতই ভোগ দখল করে খাবে। এটা কিন্তু আটকানোর সক্ষমতা কিন্তু আমাদের নেই। এই 8 কিলোমিটার যেটা বিজিবির স্থাপনা থাকবে, এখানে তো পুরোটা মিলে তো বিজিবির স্থাপনা থাকবে। ধরেন এখানে একটু থাকলো, এখানে একটু থাকলো, এখানে একটু থাকলো, এই যে মাঝের যে ফাঁকা জায়গাগুলো, এগুলোও কিন্তু ভারত এসে আমাদের দখল করে নিবে। তো এটা কি আসলে ভারতের জন্য ভালো হবে শুধু, নাকি আমাদের জন্য ভালো হবে, এটা একটা প্রশ্ন। আরেকটি বিষয় সেটি হলো যে এই যে আপনারা জানেন যে বাংলাদেশের এই যে নাকের কাছাকাছি এখানে শিলিগুড়ি করিডর যেটি আছে, চিকেন স্নেক বলে যেটি পরিচিত, বহুল আলোচিত ভারতের এই যে উত্তর পূর্বাঞ্চল, এখানে ভারতের মূল ভূখণ্ড থেকে আসার এই একটি রাস্তা, এই রাস্তাটির দৈর্ঘ্য মাত্র 22 কিলোমিটার। তো এত সরু রাস্তার ভেতর দিয়ে এদিকে আসা এবং দীর্ঘ পথ ঘুরে আসতে হয়, সেগুলো আমরা অনেক আলোচনা করেছি। এখন তাদের যেটি শঙ্কা সেটি হলো যে যদি কখনো চীনের সাথে যুদ্ধ হয় বাংলাদেশের, তখন চীন যদি এই 22 কিলোমিটার যদি কোনোভাবে বন্ধ করে দিতে পারে, তাহলে কিন্তু ভারত দ্বিখণ্ডিত হয়ে গেল। তো যদি আমরা এই যে কালো অংশ 8 কিলোমিটার করে ছেড়ে দিই, তাহলে কিন্তু ভারতের 22 আর 8 30 কিলোমিটার হয়ে গেল। আর এই স্থানটুকুতে যদি আমরা কোনো বিজিবির স্থাপনা না রাখি, এখানে রাখলাম, আবার এই পাশে রাখলাম, এই জায়গাটুকু তো রাখলাম না, তাহলে এই যে 16 কিলোমিটার পুরোটাই কিন্তু ভারত পাচ্ছে। আর 22 আর 16 কত হচ্ছে? 38 কিলোমিটারের মতো জায়গা কিন্তু ভারতের জন্য হচ্ছে, অনেক প্রায় ডাবল মানে প্রশস্ত হয়ে যাচ্ছে। তো এটাও একটি ভারতের সুবিধা। এখন আমি মনে করি যে আমাদের মহামান্য বিচারপতি, তিনি হয়তো সরল বিশ্বাসে, উইথ গুড ফেইথ, আইনের ভাষা যেটি বলা হয়, তিনি হয়তো ভারতের কথা চিন্তা করেননি। তিনি হয়তো বাংলাদেশের জনগণ নিরাপত্তার কথাই ভেবেছেন, ভেবে সরল বিশ্বাসে হয়তো এরকম একটি থিওরি দিয়েছেন। এখন এই থিওরিটি কতখানি আসলে গ্রহণযোগ্য, এরকম করে জায়গা ছেড়ে দেয়া দিয়ে, মানে দেশের জায়গা, মানুষ বিল্ডিং করতেই সেখানে 3 ফিট জায়গা ছাড়তে চায় না, সেখানে আমরা দেশের চারিদিকে 64,000 বর্গফিট, মানে দেশের অর্ধেকটা আমরা ছেড়ে দিচ্ছি ভারতকে আমাদের নিরাপত্তার জন্য। কি নিরাপত্তা? যেন চোরা কারবারি না হয়, সেই নিরাপত্তা দেওয়ার জন্য। তো আমাদের বিজিবি পালছি আমরা ভাত দিয়ে, বেতন দিয়ে, ওনারা পারেন না এই চোরা কারবারি করতে, প্রতিরোধ করতে। এখন আমাদেরকে দেশের ভূখণ্ড ছেড়ে দিয়ে আমাদেরকে চোরা কারবারি প্রতিরোধ করতে হচ্ছে, কিন্তু সেখানে ভারতও কিছু ছাড়ছে না। তো এরকম একটি থিওরি দিয়েছেন আমাদের মহামান্য একজন বিচারপতি। তো দর্শক, এটি আসলে কতখানি গ্রহণযোগ্য সেটি আপনারা নিজেরা একটু চিন্তা করুন। আজকে এই বিষয়ে আর কথা বলবো না। আর আগামী ভিডিওতে এই কোটা আন্দোলন নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে তোলপাড়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবেন না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মানে মাঠে যারা আন্দোলন করছেন এরা সবাই রাজাকারের নাতিপুতি। আপনি, আমরা যারা আছি এই দেশে, যারা আওয়ামী লীগ করে এরা বাদে আমরা মোটামুটি সবাই রাজাকারেরই মানে বংশ বা রাজাকারের বীজ, পাকি বীজ, এই ধরনের কথাবার্তা বলে থাকে। বা এই যে যারা আওয়ামী লীগ স্পেন্সার, যারা অনলাইনে প্রচারণা চালায়, তো আমরা সম্ভবত ওই ক্যাটাগরির মধ্যেই পড়ি। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করে সেখানে আলোচনা করব। আজকে যে বাংলাদেশের জায়গা ছাড়া নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।